নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে। তোমরা জানো এই অনুষ্ঠান তোমাদের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান মানে টিভির সামনে বই খাতা পেন নিয়ে বসে পড়ার অনুষ্ঠান। তোমরা জানো মার্চের প্রথম থেকে তোমাদের স্কুল কলেজ এবং টিউশন প্রত্যেকটা কিন্তু থমকে রয়েছে এবং সব কিছু বন্ধ রয়েছে। তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করার জন্য এই অনুষ্ঠানটা আমরা আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে করে থাকি, এবং আমাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা যারা করেন তাদের আরও একবার কুর্নিশ জানাই সে শিক্ষক মহলকে, যারা প্রতিদিন এখানে উপস্থিত থেকেছেন কেউ না কেউ, এবং তোমাদের সঙ্গ দিয়েছেন, তোমাদের পড়িয়েছেন এবং তোমাদের আরও সমৃদ্ধ করেছেন। আমরা আজকেও ঠিক একইভাবে পড়াশোনা করব, এবং যে বিষয়ে পড়াশোনা করব প্রথমেই বলে রাখি, দর্শন নিয়ে আমরা পড়াশোনা করব এবং একাদশ শ্রেণীর দর্শন নিয়ে আমরা পড়াশোনা করব। অবশ্যই দর্শন মানে একটা খুব সায়েন্টিফিক সাবজেক্ট, কারণ দর্শন পড়তে হলে সায়েন্টিফিক ব্যাপারগুলো যেমন জানতে হয়, তেমনি সায়েন্টিফিক ব্যাপার বাদ দিয়েও মানে সায়েন্টিফিক ব্যাপারের উপরেও কি হতে পারে ধ্যান ধারণা সব কিছু তৈরি করার জন্যই দর্শন বিষয়। এবং যিনি পড়াবেন পরিচয় করিয়ে দিই, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে রয়েছেন মোনালিসা নস্কর ম্যাম। আপনাকে স্বাগত জানাই এবং একটা বিগ ওয়েলকাম জানাই এবং কুর্নিশ জানাই, কারণ আপনাদের মতো শিক্ষক মহল এখানে উপস্থিত থেকে যেসব টিভির ওপারে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আরও সমৃদ্ধ করেছেন। ম্যাম, অবশ্যই আমরা পড়াশোনার মধ্যে যাব, কিন্তু তার আগে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলবেন? নমস্কার, আশা করছি সব ছাত্রছাত্রী আমার ভালো আছো। তোমাদের এই বিষয়টা দর্শন সাবজেক্টটা একেবারেই নতুন, কারণ 1 থেকে 10 পর্যন্ত তোমাদের এই সাবজেক্টটা ছিল না। একাদশ শ্রেণীতেই তোমরা প্রথম নিয়েছো, অথচ স্কুল বন্ধ। স্কুল বন্ধর জন্য তোমাদের খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আমরা যতটা পারছি অনলাইনের মাধ্যমে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আর এই যে সিটিভিএন চ্যানেল যে উদ্যোগটা নিয়েছে তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যতটা পারবো, আমি দর্শনের পুরোটা বোঝাতে পারবো না, আমি আজকে ন্যায় দর্শনের প্রত্যক্ষটা নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা প্রথম প্রশ্নে যেতে পারি, তাই তো? প্রথম প্রশ্নই আমরা অবশ্যই যাব, এবং দর্শন সাবজেক্টটার মধ্যেই যে জায়গাটা লুকিয়ে রয়েছে, এবং ম্যাম যে জায়গাটা আরও বললেন, সেটা হচ্ছে প্রথম পড়ছো তোমরা, একাদশ শ্রেণীতে প্রথম পড়ছো, তাই খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এবং ন্যায় দর্শনটা তোমরা একাদশ পড়ছো, দ্বাদশ পড়ছো, তারপর তোমার ইচ্ছা হলে তুমি সেই বিষয়টা স্ট্রং হলে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন বিএ এমএতেও নিয়ে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। এবং ন্যায় দর্শনের আমরা প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আজকে পড়ব। প্রত্যক্ষের লক্ষণগুলি আলোচনা করো, প্রত্যক্ষের লক্ষণগুলি আলোচনা করো। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা থাকবো, এই প্রশ্নের উত্তর খুঁজবো। ম্যাম আরও ভালো বলতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, এবং অবশ্যই আমি এই সিটে বসেও বুঝবো এবং পড়াশোনা করব। চলো। আচ্ছা, প্রথমেই আমি একটু দর্শন সম্বন্ধে তোমাদের বলে দিই। আজকে যে ন্যায় দর্শন প্রত্যক্ষ, এটা কিন্তু ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে দর্শন মানে কি আমাকে আগে বুঝতে হবে। দর্শন মানে আমরা যে সাধারণ দেখি সেই দেখাটা কিন্তু ফিলোসফিতে দর্শন নয়। দর্শন হলো আত্মদর্শন, মানে আত্মাকে দেখা বা বোঝা। এই আত্মদর্শন হলো আমাদের ভারতীয় দর্শনের এটাই মানে। আর আমরা যদি পাশ্চাত্য দর্শন, একাদশ শ্রেণীতে আমরা দুটো বিষয় পড়ব, একটা হলো পাশ্চাত্য দর্শন, একটা হলো ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনে ফিলোসফি বলতে আমরা কি বুঝবো? ফিলোসফিটাই দুটো ভাগে ভাগ করব, ফিলোস আর জফিও। ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ, আর জফিও শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে ফিলোসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমরা দুভাবে দেখছি। পাশ্চাত্য দর্শনে ফিলোসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, আর ভারতীয় দর্শনে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন, আত্মাকে দেখা বা বোঝা। আত্মাকে কিন্তু দেখা যায় না, আত্মাকে আমাদের উপলব্ধি করতে হবে, সেটাই হলো ভারতীয় দর্শন। এবার আমরা যেখানে চলে আসছি, ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রত্যক্ষের লক্ষণগুলো বলার আগে ন্যায় দর্শনের সম্বন্ধে আমি বলি যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। এনার অপর নাম হলেন অক্ষপাত। তাহলে আমরা ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলতে পারি। এইবার যেটা প্রত্যক্ষে আমি চলে যাচ্ছি,
একটু মুছতে, এটা একটু অবশ্যই। পেস্ট। আমি প্রত্যক্ষের লক্ষণ কাকে বলে আগে প্রত্যক্ষ আমি দিচ্ছি। ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষং জন্যং জ্ঞানং, জ্ঞানং প্রত্যক্ষম। দেখো, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যং জ্ঞানং প্রত্যক্ষম, এটা নৈয়ায়িক দার্শনিকরা বলেছেন। প্রত্যক্ষ কাকে বলে যদি লক্ষণ বলতে গেলে বলা যাবে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যং জ্ঞানং প্রত্যক্ষম। অর্থাৎ এর মানেগুলো কি? তোমরা একেবারে নতুন সাবজেক্ট, তোমরা কিছুই বুঝতে পারছো না। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যং জ্ঞানং প্রত্যক্ষম, এই কথাগুলো তোমাদের কাছে একেবারেই অজানা। এখানে আমি বলতে পারি কি ইন্দ্রিয়ার্থ, দেখো ইন্দ্রিয় প্লাস অর্থ, সেটা হচ্ছে ইন্দ্রিয়ার্থ। ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। আবার ভালোভাবে বলছি, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। এখানে তোমরা ইন্দ্রিয় মানে কি বুঝছো? ইন্দ্রিয় মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক, পঞ্চ ইন্দ্রিয়। আর একটা ইন্দ্রিয় আছে আমাদের মন। তাহলে আমাদের যে বাহ্য ইন্দ্রিয় হলো কি পাঁচটা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর অন্তর ইন্দ্রিয় হলো মন। আমরা বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে কি করছি? বাহ্য যে বস্তু আছে তার সম্বন্ধে জ্ঞান অর্জন করছি। আর মনের সম্বন্ধে, মনকে দিয়ে আমরা কি জ্ঞান অর্জন করছি? আমাদের সুখ দুঃখ ভালোবাসা, এইগুলো যে আমাদের অনুভূতি, সেইগুলো কিন্তু আমরা মন থেকে অনুভব করছি, সেটা হলো ইন্দ্রিয়। তাহলে আমাদের ইন্দ্রিয় বলতে গেলে শুধু কিন্তু পাঁচটা না, আমরা এতদিন জেনে এসেছি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু না, ফিলোসফিতে আমাদের মনকেও কিন্তু ইন্দ্রিয় হিসাবে ধরা হয়। অর্থ, অর্থ মানে তোমরা যা এতদিন জেনে এসেছো যে অর্থ মানে টাকা পয়সা এগুলো, কিন্তু এখানে কিন্তু সেই বিষয়কে বলছে না। অর্থ মানে সমস্ত বিষয়কে বলছে, সমস্ত বস্তুকে বলছে যার সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাহলে অর্থ বলতে কিন্তু শুধু টাকা পয়সা না, অর্থ বলতে ফিলোসফিতে বোঝায় সমস্ত বিষয় বা বস্তু, সেটা বাহ্য জগৎ হোক মনোজগতের হোক, সমস্ত বিষয় যে যার সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি, সেটাই হলো অর্থ। সন্নিকর্ষ হলো আমরা যেটাকে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সম্বন্ধ, একটা সংযোগ, সেটাকে ফিলোসফি ভাষায় কিন্তু সংযোগ বলা যাবে না, সেটাকে বলতে হবে সন্নিকর্ষ। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞানটা আমরা পাচ্ছি সেটাকেই বলছে প্রত্যক্ষ। এইটা হলো নৈয়ায়িকরা বলেছেন। এইবারে আমরা যে মহর্ষি গৌতম কি বলেছেন সেটা আমরা বলছি। মহর্ষি গৌতম যা বলেছেন যে, ভালো করে দেখো, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য অব্যভিচারী ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে।
তাকে প্রত্যক্ষ বলে। আমরা এতক্ষণ বললাম যে যে নৈয়ায়িকরা বলেছেন, মানে ন্যায় মত যারা মেনে চলেন সেই নৈয়ায়িকরা। এবারে আমরা যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম কি বলেছেন সেটা আমরা পড়ব। ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপ্যদেশ্য অব্যভিচারী ব্যবসাত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলছে? প্রত্যক্ষ। প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের অজানা, আমরা এগুলো তোমরা কিছুই বুঝতে পারছো না। এই যে অব্যাপ্যদেশ্য অব্যভিচারী ব্যবসাত্মক জ্ঞান উৎপন্ন হচ্ছে সেইগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না, তবুও আমাদের জানতে হবে। তাহলে এবারে আমাদের প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে, না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ব্যবসায়াত্মক, তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপ্যদেশ্য অব্যভিচারী ব্যবসাত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। আমরা এতক্ষণ ইন্দ্রিয় মানে বুঝেছি যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মন। অর্থ সম্বন্ধেও আমরা বুঝলাম, সন্নিকর্ষ সম্বন্ধেও আমরা বুঝেছি। এইবারে যেটা আমরা জানি না, অব্যাপ্যদেশ্য। অব্যাপ্যদেশ্য মানে কি? অব্যাপ্যদেশ্য মানে হলো অশব্দ, যেটাকে শব্দ দিয়ে বোঝানো যায় না। ধরো আমরা ঘরের পাশ দিয়ে তুমি চলে গেলে, গিয়ে তোমার মাকে বললে ঘরে যেন কি একটা আছে। মা যখন জিজ্ঞেস করলো যে কি দেখছো, তোমরা কিন্তু বলতে পারলে না, কি যেন একটা দেখে এসেছি। সেইটা হলো অব্যাপ্যদেশ্য, মানে অশব্দ, যেটা শব্দ দিয়ে তোমরা বোঝাতে পারছো না, অথচ তোমরা কিছু দেখেছো। স্কুলেও এরকম হয়, ধরো কোনো টিচার তোমাকে জিজ্ঞেস করছে ওই 8 নম্বর রুমের পাশ দিয়ে তো এলি, তোরা কি কিছু দেখেছিস? তোমরা বলে হ্যাঁ কে যেন আছে, কিন্তু আমি ঠিক জানি না। সেটা শব্দ দিয়ে তুমি বোঝাতে পারলে না, তুমি দেখেছো তার একটা অস্তিত্ব, কিন্তু তার স্বরূপটা তোমরা দেখোনি। সেটা হলো অব্যাপ্যদেশ্য। আর হলো কি? অব্যভিচারী, মানে বিষয়ের অনুরূপ হতে হবে। যে বিষয়টা তোমরা দেখছো সেই বিষয়ের অনুরূপ তোমাদের হতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দড়িকে অনেক সময় আমরা সাপ বলে মনে করে ভয়ে চলে যাই। সেইটাই হলো কি হলো, যে আমরা যখন দড়িকে দড়ি বলে দেখব তখন সেটা অব্যভিচারী, আর যখন দড়িকে আমরা সাপ বলে মনে করব তখন সেটা হলো ব্যভিচারী। সেটা কিন্তু আমাদের প্রত্যক্ষ জ্ঞান যথার্থ জ্ঞান হয় না। তাহলে আমাদের অব্যভিচারী হতে হবে, মানে বিষয়ের যেমন অনুরূপ সেই বিষয়ের জ্ঞান হতে হবে। দড়িকে দড়ি বলেই যখন আমরা জানবো তখন হবে অব্যভিচারী। যখন দড়িকে আমরা সাপ বলে মনে করে ভয়ে চলে যাব তখন সেটা হবে ব্যভিচারী। তাহলে প্রত্যক্ষের লক্ষণে আমাকে কি করতে হবে? অব্যভিচারী হতে হবে, বিষয়ের অনুরূপ যথার্থ জ্ঞান হতে হবে। এবারে কি হলো? ব্যবসায়াত্মক। ব্যবসায়াত্মক কথার অর্থ হলো নিশ্চয়াত্মক, মানে জ্ঞানটা যে আমি অর্জন করলাম সেটা নিশ্চিত হতে হবে। ধরো ঠান্ডা বরফ, বরফটা হলো কি? ঠান্ডা। আমি সবসময় জানবো যে আমাকে যদি কেউ বলে এই বরফটা ঠান্ডা, আমি জানি হ্যাঁ ঠান্ডা। কেউ যদি এসে বলে বরফটা গরম, তখন কিন্তু নিশ্চয়তা জ্ঞান হলো না। আমাকে নিশ্চয়তা জ্ঞান হতে হবে, যে জ্ঞানটা তোমরা অর্জন করলে সেটা নিশ্চিত, মানে সত্য। তোমার কাছেও সত্য, আমার কাছেও সত্য। তোমার কাছে হয়তো সত্য, আমার কাছে সত্য নয়, সেটা কিন্তু ব্যবসাত্মক হবে না। বরফ ঠান্ডা সেটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। সেটা হলো নিশ্চয়াত্মক জ্ঞান। তখন আমাদের যে জ্ঞানটা উৎপন্ন হবে তখন হলো প্রত্যক্ষ। শুধু ইন্দ্রিয়ের সঙ্গে একটা বিষয় সংযোগ হলেই কিন্তু সেটা প্রত্যক্ষ হবে না। তাহলে আমাদের এই লক্ষণগুলো থাকতে হবে, অব্যাপ্যদেশ্য অব্যভিচারী ব্যবসায়াত্মক আমাদের হতে হবে, তবেই তাকে আমরা বলবো কি? প্রত্যক্ষ। তাহলে অব্যাপ্যদেশ্য মানে কি? অশব্দ, যেটাকে তোমরা শব্দের দ্বারা বোঝাতে পারবে না। অব্যভিচারী হলো কি? বিষয়ের অনুরূপ হতে হবে। ব্যবসায়াত্মক হলো নিশ্চয়াত্মক হতে হবে, তবেই তাকে প্রত্যক্ষ আমরা বলতে পারি। আর এইটাই হলো ইন্দ্রিয়ের লক্ষণ। এবার কি আমরা পরবর্তী প্রশ্নতে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা মুছে এটা ছাড়ুন, কার্সারটা ছাড়ুন। হ্যাঁ, অবশ্যই আমরা পরবর্তী প্রশ্নতে যাব। প্রত্যক্ষের
শ্রেণীবিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যক্ষের যে শ্রেণীবিভাগ রয়েছে, যে ভাগ রয়েছে, তা উদাহরণ সহ আলোচনা করতে হবে, কারণ এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, ঠিক ম্যাম, তাই তো? এই প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, প্রত্যক্ষের যে বিভাগগুলি রয়েছে সেগুলি উদাহরণ সহ আলোচনা করতে বলা হয়েছে। তাহলে কি জানতে হবে, কি কি ভাগ রয়েছে, প্রত্যেকের কি কি ভাগ রয়েছে এবং কোন পর্যায়ে সেগুলি খাটে এবং কি উদাহরণ সহ তোমরা লিখতে পারবে, সেই জায়গাটা কিন্তু লিখতে হবে। আমি একটা দিক বলে রাখি, যেখানে বুঝতে অসুবিধা হবে সরাসরি প্রতিদিনের মতো তোমরা ফোন করতে পারো, নির্দ্বিধায় ফোন করতে পারো, এবং যে খাতা পেন নিয়ে তোমরা বসেছো সেখানে নোট ডাউন করে রাখো, কারণ যখন শুনছো তখন মনে হচ্ছে বুঝতে পারছো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মনে করার চেষ্টা করবে তখন কিন্তু ভুলে যেতে পারো, একটা দিক থাকতে পারে। তার জন্য লিখে রাখতে পারো। দ্বিতীয়ত, ধরো তোমরা বুঝতে পারছো, লিখেও রাখছো, কিন্তু আরও একবার শুনতে হতে পারে, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা জানো যে আমাদের যত সামাজিক মাধ্যম রয়েছে, ফেসবুক, ইউটিউব, সেখান থেকে তোমরা কিন্তু আবারও শুনতে পারবে। সেক্ষেত্রে তোমাদের তারিখটা মনে রাখতে হবে, আজকের তারিখটা মনে রাখতে হবে, এবং সময় তো তোমরা জানো 9:30 থেকে 10:30, সেই সময় মনে রেখে তোমরা কিন্তু আবারও পেতে পারো। কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে রাখা, তোমাদের নোটবুকে লিখে রাখাটা অত্যন্ত জরুরি, কারণ তোমরা এখন বুঝতে পারলেও পরবর্তীতে কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যেহেতু নতুন সাবজেক্ট, তোমরা নতুনভাবে বুঝছো, এখানে কিন্তু কোনো কনফিউশন রাখার দরকার নেই, কোনো মানে কনফিউশন থাকার প্রয়োজনই নেই, কনফিউশন রাখবেই না। তাই যেখানে কনফিউশন হচ্ছে সরাসরি ফোন করতে পারো। ম্যাম, আমরা উত্তরে যাব। হ্যাঁ, একদম। নতুন পেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা প্রত্যক্ষের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানব। যদি ধরো পরীক্ষায় তোমাদের প্রত্যক্ষের শ্রেণীবিভাগ দেয়, তাহলে তোমরা একটা ছক কেটে নেবে। ছক কেটে নিয়ে তারপর তোমরা পয়েন্টস করে করে লিখবে, তাহলে অনেক সুবিধা হবে। দেখো আমি যেটা করছি, দেখো প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ। প্রথমে প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হলো লৌকিক, লৌকিক, আর একটা হলো অলৌকিক। লৌকিক প্রত্যক্ষের আগে দুটো শ্রেণী, প্রথম দুটো ভাগ করব, লৌকিক, অলৌকিক। এবারে লৌকিক প্রত্যক্ষ কাকে বলে? লৌকিক প্রত্যক্ষ আমরা যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হচ্ছে, যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, তাকে হচ্ছে লৌকিক সন্নিকর্ষ, মানে সরাসরি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি যে সংযোগের ফলে বা সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, তাকে লৌকিক প্রত্যক্ষ বলে। অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে? যেখানে সরাসরি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যোগাযোগ হচ্ছে না, আমরা পরোক্ষভাবে জ্ঞান লাভ করছি, তাকেই বলছে অলৌকিক প্রত্যক্ষ। তাহলে দুরকম, প্রথমে প্রত্যক্ষের শ্রেণী বিভাগে আমি দুভাবে ভাগ করতে পারি, লৌকিক, অলৌকিক। লৌকিক হলো যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সরাসরি সন্নিকর্ষ হচ্ছে, হবার ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, তাকে বলছে লৌকিক। আর অলৌকিক হচ্ছে যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সরাসরি সন্নিকর্ষ হচ্ছে না, পরোক্ষভাবে আমরা জ্ঞান উৎপন্ন করছি, তাকে বলছে অলৌকিক প্রত্যক্ষ। এবার লৌকিক প্রত্যক্ষকে আবার দুভাগে ভাগ করতে পারো তোমরা, হলো বাহ্য প্রত্যক্ষ, একটা হলো মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা যায়, বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ কাকে বলে? তাহলে বাহ্য প্রত্যক্ষ হলো বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যে বাহ্য বস্তুর যে জ্ঞান লাভ করছি, তাকে বলছে বাহ্য প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষ মানে মন থেকে, যে মন দিয়ে যে আমাদের
জ্ঞান উৎপন্ন হচ্ছে মনের সঙ্গে যখন যোগাযোগ করছে, যেমন আমরা ভালোবাসা, সুখ, দুঃখ এইগুলোকে যখন প্রত্যক্ষ করছি তখন তাকে বলছে মানস প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষকে আগে দুই ভাগে ভাগ করছো, লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষকে আবার দুভাগে ভাগ করছো, বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। আবার বাহ্য প্রত্যক্ষকে আমরা কভাগে ভাগ করব, তিন ভাগে ভাগ করব। তিন ভাগে হলো নির্বিকল্পক, নির্বিকল্পক, সবিকল্পক, আর প্রত্যভিজ্ঞা। দেখো কত ভাবে লৌকিক প্রত্যক্ষকে ভাবে ভাগ করছি দেখো। এই জন্য তোমরা আগে ছকটা কেটে নেবে, কেটে নিয়ে আলাদা আলাদা করে ব্যাখ্যা করবে উদাহরণ দিয়ে দিয়ে। প্রত্যক্ষের শ্রেণীবিভাগে আগে লিখবে লৌকিক, অলৌকিক। লৌকিককে বাহ্য, মানস। এবার বাহ্যকে নির্বিকল্পক, সবিকল্প, প্রত্যভিজ্ঞা। এবার নির্বিকল্পক কাকে বলে? যে প্রত্যক্ষে শুধু বস্তুর অস্তিত্বের জ্ঞান হয় তাকে নির্বিকল্পক প্রত্যক্ষ বলে। অস্তিত্বের মানে ধরো তুমি ঘরে গিয়ে দেখলে কোনো একটা কিছু আছে, সেটা কি আছে তুমি জানলে না, কোনো একটা কিছু আছে দেখে চলে গেলে, তারপরে বললে যে কোনো একটা আমরা কিছু দেখলাম, সেটাকে বলছে নির্বিকল্পক প্রত্যক্ষ। যার আমরা তার রূপ, রস, গন্ধ, সেই জিনিসটা কি আমরা কিছু তার আমাদের জ্ঞান অর্জন হলো না, শুধু তার অস্তিত্বের জ্ঞান অর্জন হলো, তাকে বলছে কি নির্বিকল্পক প্রত্যক্ষ। এবারে সবিকল্পক প্রত্যক্ষ, যখন আমি কোনো বস্তু দেখছি, সেইটা দেখছি এবং তার স্বরূপটা দেখছি, তার রূপটা দেখছি। ধরো ঘরের ভেতরে একটা ফুলদানি আছে, আমি দেখলাম যে ফুলদানিটা একটা ঘরে একটা ফুলদানি আছে, ফুলদানিটা বেশ লাল রঙের, তার ওপরে ফুল দিয়ে সাজানো আছে। যখন আমার সেই ফুলদানি সম্পর্কে সমস্ত ধারণা জন্মাবে, ফুলদানিটা ঘরে একটা ফুলদানি আছে, তার রং কি, সেটা চীনামাটির তৈরি না কাচের তৈরি, যখন আমি তার সম্বন্ধে সমস্ত কিছু জানবো, তার স্বরূপ সম্বন্ধে আমার জ্ঞান লাভ হবে, তখন তাকে বলবো কি সবিকল্পক প্রত্যক্ষ। তাহলে বাহ্য প্রত্যক্ষের নির্বিকল্পক, নির্বিকল্পক প্রত্যক্ষ হলো আমাদের কি বস্তুর অস্তিত্বের জ্ঞান দেয়। সবিকল্পক প্রত্যক্ষ হলো বস্তুর অস্তিত্ব তো জ্ঞান দেবেই, তার সঙ্গে বস্তুর স্বরূপের জ্ঞান দেবে। এবার প্রত্যভিজ্ঞা কি, কোনো কিছুকে পূর্বজাত বলে জানা। হয়তো অনেক সময় আমরা পূর্বে কাউকে দেখেছি, আবার পরে যখন দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বললাম কি একে তো আমি আগে দেখেছি, একে তো আমি চিনি। সেটা হলো প্রত্যভিজ্ঞা, কোনো কিছুকে পূর্বজাত বলে জানা। পূর্বে তুমি দেখেছো, সেটাকে যখন আবার তুমি যখন দেখছো তখন বললে কি যে না আমি তো একে দেখেছি, একে আমি চিনি। সেটা হলো প্রত্যভিজ্ঞা। কোনো সাবজেক্ট পড়ছো, হয়তো অজানা কোনো সাবজেক্ট নিয়ে তোমরা পড়ছো, তুমি হয়তো আগে সেটা পড়েছো, তখন তুমি বলবে কি যে এটা আমি তো আগে আমি দেখেছি, আগে এই বইটা দেখেছি বা এই সাবজেক্টটা আমি জানি, আমি দেখেছি, সেইগুলোকেই বলছে প্রত্যভিজ্ঞা। তাহলে আবারও বলছি, প্রত্যক্ষের শ্রেণীবিভাগে লৌকিক, অলৌকিক। লৌকিককে বাহ্য, মানস, আবার বাহ্যকে নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা। এবারে আমার ভাগটা দেখাবো কি অলৌকিক প্রত্যক্ষে। লৌকিক প্রত্যক্ষ কাকে বলে? যেটা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, এগুলো সবই কিন্তু সরাসরি হচ্ছে। অলৌকিক প্রত্যক্ষে কিন্তু ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের কোনো সরাসরি যোগাযোগ হয় না, সেখানে কি হচ্ছে পরোক্ষভাবে আমরা জ্ঞান লাভ করছি, সেটাকেই বলছে অলৌকিক প্রত্যক্ষ। এইবারে আমি যেটা অলৌকিক প্রত্যক্ষের ভাগগুলোতে চলে যাচ্ছি। এবারে আমরা যেটা যাচ্ছি অলৌকিক প্রত্যক্ষের ভাগ। অলৌকিক প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন সামান্য লক্ষণ, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, আর হলো যোগজ। দেখো অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা যায়, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ কি?
আমরা জানি সামান্য ধর্ম ফিলোসফিতে, তোমরা আগে কোনোদিন পড়োনি, এখন তোমরা পড়বে, যে সমস্ত শ্রেণী বা জাতির একটা সামান্য ধর্ম থাকে। যেমন মানুষের সামান্য ধর্ম কি? মানুষের সামান্য ধর্ম হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব যদি না থাকে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। যেমন গরু, গরু হলো গোত্র। গোত্র যদি সামান্য ধর্মটা না থাকে তাহলে কিন্তু তাকে গরু বলা যাবে না। এইবারে সামান্য লক্ষণ প্রত্যক্ষ কি? সামান্য ধর্মের প্রত্যক্ষের মাধ্যমে আমরা যখন সেই শ্রেণীর সমস্ত বস্তু বা বিষয়কে জানতে পারি, বুঝতে পারি, তখন তাকে বলছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। খুবই বিষয়টা একটু তোমাদের নতুন বিষয়, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তবু যতটা পারছি আমি বোঝাচ্ছি। স্কুল যেহেতু বন্ধ, তোমাদের খুবই অসুবিধা, কারণ একেবারে নতুন বিষয়। তবুও তোমরা বোঝো সামান্য লক্ষণ প্রত্যক্ষটা কি। সামান্য ধর্ম সমাজ পুরো শ্রেণীর সবার থাকে। ধরো এই যে মানুষ শ্রেণী, মনুষ্যত্ব সবার থাকবে, গরুর গোত্র থাকবে, শব্দের শব্দত্ব থাকবে, এইগুলোকে বলে সামান্য ধর্ম। এইগুলোর প্রত্যক্ষের মাধ্যমে যখন আমরা সেই শ্রেণীর সমস্ত বিষয় বা বস্তুর প্রত্যক্ষ করতে পারবো, তখন তাকে বলছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। যেমন মনুষ্যত্ব যদি থাকে তাকে আমরা বলে দেবো মানুষে, যেখানেই থাকুক, আমার কাছে থাকুক, সেটা বিদেশে থাকুক, যার মনুষ্যত্ব থাকবে সেই হলো মানুষ। এটা কিন্তু অলৌকিক প্রত্যক্ষ, এটা কিন্তু আমাদের সরাসরি তাদের কোনো যোগাযোগ হচ্ছে না, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থেন কিন্তু সরাসরি সন্নিকর্ষ হচ্ছে না, পরোক্ষভাবে অলৌকিকভাবে এটা আমরা বুঝতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি। এটা হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এবার জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ, জ্ঞানের সাথে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, এটাও কিন্তু অলৌকিক পদ্ধতি। কারণ জ্ঞানের সাথে বিষয়ের যে সন্নিকর্ষের ফলে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। এটাও অলৌকিক প্রত্যক্ষ। যেমন অনেক সময় আমরা একখণ্ড লোহাকে দেখতে পেলাম, সেই লোহাকে দেখে আমরা বললাম কি এটা তো খুব কঠিন পদার্থ। কঠিন পদার্থ আমরাও জানি, তোমরাও জানো যে লোহা কঠিন পদার্থ, কিন্তু সেটা তো আমরা চোখ দিয়ে দেখতে পাই না। সেটা আমরা হয়তো ধরে তুলবো, আমরা অনুভবে বুঝবো বা ত্বক দিয়ে বুঝবো, কিন্তু আমরা সেটা চোখ দিয়েই বলে দিই যে লোহাটা খুব কঠিন পদার্থ। এই যে চোখ দিয়ে আমরা জ্ঞান অর্জন করলাম যে লোহাটা কঠিন পদার্থ, এটাও একটা কিন্তু অলৌকিক পদ্ধতি, একে বলছে জ্ঞানলক্ষণ পদ্ধতি। এটাও কিন্তু অলৌকিক পদ্ধতি, পরোক্ষভাবে আমরা জানতে পারছি। আমরা কিন্তু চোখ দিয়ে কখনোই বলতে পারি না যে লোহাটা কঠিন, কিন্তু আমরা বলছি, আমরা লোহার একখণ্ড লোহা দেখে বলছি কি এটা কঠিন পদার্থ, তাহলে সেটা আমরা চোখ দিয়েই বুঝতে পারছি। একেই বলছে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। মানে জ্ঞানের সঙ্গে বিষয়ের, আমাদের তো জ্ঞানটা আছে যে লোহা কঠিন, এবার সেই জ্ঞানের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে বলছে প্রত্যক্ষ। এটাও মনে রাখবে অলৌকিক প্রত্যক্ষ, এটা কিন্তু লৌকিক প্রত্যক্ষ নয়। এবারে কি হলো যোগজ প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না, এটা যোগী পুরুষরাই একমাত্র পারেন। যোগী পুরুষরা ওনারা একটা দিব্য শক্তির প্রভাবে অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব তারা বলে দিতে পারে, বুঝতে পারে। সেটা আমরা কি করি, আমরা কি বলি ওনার হয়তো অলৌকিক কোনো শক্তি আছে। দেখবে আমরা কোনো সাধু বা কোনো মহারাজের কাছে গেলে আমরা এটা কিন্তু বলে থাকি, এটা ছোটোবেলা থেকে আমরা বলেছি ওনার কোনো অলৌকিক শক্তি আছে। তখন আমরা জানতাম না যে ফিলোসফিতে এটা পড়তে হবে বা এর নাম কি, এটার নাম হলো যোগজ প্রত্যক্ষ। যোগীরা যে অলৌকিক শক্তির প্রভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে, তখন আমাদের যে জ্ঞান হচ্ছে সেটাকেই বলছে যোগজ প্রত্যক্ষ। ফিলোসফিটা এমনই বা দর্শন এমনই সাবজেক্ট যেটা আমাদের পুরো জীবনের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু যখন আমরা সেটা পড়ছি আমাদের মনে হচ্ছে কি খুব শক্ত সাবজেক্ট। ফিলোসফিটা কোনো রকম শক্ত না, এটা আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমরা প্রাত্যহিক জীবনে সব সময় আমরা অনুভব করে এসেছি, সেইগুলিই আমরা এখন একাদশ শ্রেণীতে পড়ছি। আমরা ছোটোবেলা থেকেই বলেছি, কোনো যোগী পুরুষের কাছে গিয়ে বলেছি যে ওনার কোনো অলৌকিক শক্তি আছে, কিন্তু আমরা সেটা জানতাম না যেটাকে অলৌকিক প্রত্যক্ষ বলে, বা ওনারা যেটা ভবিষ্যৎবাণী বলছেন বা অতীতে
ঘটনাগুলো বলছেন তাকে যে যোগজ প্রত্যক্ষ বলে সেটা আমরা জানতাম না, সেটা আমরা একাদশ শ্রেণীতে জানছি। তাহলে অলৌকিক প্রত্যক্ষকে আমরা 3 ভাগে ভাগ করব, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আর যোগজ প্রত্যক্ষ। তাহলে আমি প্রত্যক্ষের শ্রেণী বিভাগে প্রথমেই আমি লিখব লৌকিক অলৌকিক। লৌকিকটাকে আমি 2 ভাগে ভাগ করব, বাহ্য মানস। বাহ্যটাকে আমি 3 ভাগে ভাগ করব, নির্বিকল্পক সবিকল্পক প্রত্যভিজ্ঞা। তারপরে আমি অলৌকিক প্রত্যক্ষের দিকে চলে যাব, গিয়ে সেখানে আমি অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে লিখে সেখানে আমি 3টে ভাগ করব, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ। আমি আগে ছকটা ভালো করে কেটে নিতে হবে, তোমাদের বলছি। কেটে নেওয়ার পর আলাদা করে পয়েন্টস করে করে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে তোমরা হয়তো গুলিয়ে ফেলবে বা বুঝতে পারবে না। আগে ছকটা কেটে নেবে। আমরা কি পরবর্তী প্রশ্নে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। অবশ্যই এই ছক করে যেভাবে ম্যাম বোঝালেন সেই ছকটা যদি তোমরা কেটে থাকো তো খুব ভালো, যদি না কেটে থাকো তাহলে কিন্তু রিভার্সে যে বা পরবর্তী সময়ে তোমরা এই অনুষ্ঠানটা আরও একবার খুঁজে বের করে দেখে সেখান থেকে কিন্তু ছকটা স্ক্রিনশট করে খাতায় এঁকে নিতে পারো। কারণ পরীক্ষায় তুমি যখন লিখবে এই ছকটা তোমার মাথার মধ্যে যদি থাকে সেটা কিন্তু আরও ইজি প্রসেস হবে। আমরা এখান থেকে বারে বারে যেই কথাটা বলার চেষ্টা করি, আমার অভিজ্ঞতা থেকে যে কথাটা বলার চেষ্টা করি, যে পড়াশোনার সঙ্গে তুমি যদি তোমার জীবনের মেলবন্ধন ঘটাতে পারো, তোমার জীবনের যদি সমস্ত কাজ, সমস্ত দেখা, সমস্ত অনুভব মেলবন্ধন ঘটাতে পারো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে পদ্ধতিটা, খুব সহজ হয়ে যাবে। তখন তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে না যে এটার কারণে এটা হয়, এটার কারণে ওটা হয়, এটা মনে রাখতে হবে না, আরও সহজ হয়ে যাবে। সেই জায়গাটা তোমরা যদি খুঁজে বের করতে পারো, তোমাদের আর কষ্ট করে মনে রাখতে হবে এরকম পদ্ধতি এটা হবে না, ব্যাপারটা আরও সহজ হবে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নতে যাই। লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। হ্যাঁ, নতুন পেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমরা সন্নিকর্ষ মানে আমরা বুঝে গেছি যে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সংযোগ ঘটে সেই সংযোগটাকেই বলছে সন্নিকর্ষ। এবং সন্নিকর্ষ কত প্রকারের হতে পারে? সন্নিকর্ষ আমরা যেমন লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে আমরা লৌকিক সন্নিকর্ষ বলছি, আবার অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে আমরা অলৌকিক সন্নিকর্ষ বলি। দেখো এখানেও আমরা একটা ছক কেটে নেব। সন্নিকর্ষ সন্নিকর্ষ প্রথমে আমরা 2 প্রকার, লৌকিক লৌকিক অলৌকিক। সন্নিকর্ষ আগে আমরা 2 প্রকার, লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ হলো তার মানে কাকে বলছে, যে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে অলৌকিক প্রত্যক্ষ বলে। এবারে আমরা সন্নিকর্ষের ভাগগুলো জানব। এই যে লৌকিক সন্নিকর্ষের আমরা 6টা ভাগ জানি, ভালো করে মনে রাখবে 6টা ভাগ। প্রথম ভাগটা হলো সংযোগ, প্রথম ভাগ হলো সংযোগ। তাহলে লৌকিক সন্নিকর্ষের আমরা 6টা ভাগ দেখতে পাচ্ছি, তাদের প্রথম ভাগ হলো সংযোগ। এবার সংযোগ কাকে বলে? আমরা কোনো দ্রব্যকে যখন জ্ঞান অর্জন করি, দ্রব্যের সঙ্গে আমাদের বিষয়ের সাধারণভাবেই সন্নিকর্ষ হচ্ছে ইন্দ্রিয়ের সাথে, যে দ্রব্যের একটা সন্নিকর্ষ হলো, হবার ফল জ্ঞান উৎপন্ন হলো, তাকে বলছে সংযোগ সন্নিকর্ষ। সাধারণভাবে শুধু দ্রব্য বিষয় যা তোমরা দেখতে পাচ্ছ সামনে, শুধু সবসময় মনে রাখবে ফিলোজফিতে দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা নয়, আমরা যেটা কান দিয়ে শুনছি বা যেটা স্পর্শ করছি, পঞ্চ ইন্দ্রিয় এবং মন ষষ্ঠ ইন্দ্রিয়র সাহায্যে যতটা আমরা অনুভব করি আর চোখে দেখি সবটাই কিন্তু দেখা। অনেকে ভাববে কান দিয়ে তো আমরা দেখি না, কিন্তু ফিলোজফিতে সেটা না, বা হাত দিয়ে স্পর্শ করে তো আমরা দেখি না,
অনুভবটাকেও আমরা সেখানে কিন্তু দর্শন বলেই জানি। কান দিয়ে যেটা শুনছি সেটাকেও তাই বলছি, জিহ্বা দিয়ে যে স্বাদ গ্রহণ করছি সেটাকেও আমরা দেখা বা দর্শন বলছি, এটা সবসময় মাথায় রাখবে। এবারে সংযোগ হলো যখন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সাধারণভাবে সন্নিকর্ষ হচ্ছে তখন তাকে সংযোগ সন্নিকর্ষ বলছে। এবারে হলো সংযুক্ত সমবায়, এবারে হলো সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। প্রথমে সংযোগ হলো, এবারে হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যেমন কি হলো, তার কোনো রূপ, ধরো জবা ফুল, তুমি একটা জবা ফুল নিলে, তার রূপটা বললে ম্যাডাম এটা তো একটা লাল লাল জবা ফুল, তাহলে তার রূপটা যখন আমরা রূপের সঙ্গে যখন আমাদের সন্নিকর্ষ হচ্ছে, হওয়ার পরে রূপের যখন জ্ঞান অর্জন করছি আমরা, প্রথমে তো জবা ফুল দেখলাম, জবা ফুল তুমি একটা নিয়ে এলে, তখন আমি দেখলাম যে ওটা লাল রঙের, তখন তার আমার রূপের সঙ্গে সন্নিকর্ষ হচ্ছে, তখন তাকে কি বলছে, সংযুক্ত সমবায়। সংযোগ হলো দেখো আগে দ্রব্যটার সঙ্গে আমাদের সন্নিকর্ষ হচ্ছে, তারপর সেই দ্রব্যের রূপের সঙ্গে যখন সন্নিকর্ষ হচ্ছে তাকে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ বলছে। তারপরে আরেকটা ভাগ হলো সংযুক্ত সমবেত সমবায়। সংযুক্ত সমবেত সমবায় আমরা আগেই বলেছি যে প্রত্যেক শ্রেণীর সমস্ত বস্তু বা ব্যক্তির একটা জাতি বা ধর্ম থাকবে। যেমন আমরা সংযুক্ত সমবায়ের রূপটা দেখলাম, এবার রূপের জাতি, জাতি যা ধর্ম তাই একই, এবং সেই রূপের জাতির মধ্যে কি থাকে, রূপত্ব থাকে। তাহলে যখন সেই রূপত্ব ওই জাতিটাকে বা ধর্মটাকে আমরা জ্ঞান অর্জন করছি, তখন যে সন্নিকর্ষ হচ্ছে তাকে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ বলছে। তাহলে প্রথমে দ্রব্যের সঙ্গে হলো যখন আমাদের সন্নিকর্ষ হচ্ছে জ্ঞান অর্জনের সংযোগ, তারপরে কি হচ্ছে, দ্রব্যের রূপের সঙ্গে যখন আমরা রূপের জ্ঞান অর্জন করছি তখন যে সন্নিকর্ষ হচ্ছে তখন সংযুক্ত সমবায়। তারপরে রূপের যে একটা জাতি বা ধর্ম থাকে যেমন রূপত্ব, তখন যে জ্ঞান অর্জন করার জন্য যে সন্নিকর্ষ হচ্ছে তাকে সংযুক্ত সমবেত সমবায় বলে। এবার হলো সমবায়। সমবায় আমরা শব্দ কান দিয়ে শুনি, যেমন আমি বলছি তোমরা শুনছো কান দিয়ে, সেই যখন আমরা শব্দের যখন জ্ঞান অর্জন করার জন্য যে সন্নিকর্ষ হচ্ছে তখন তাকে বলছে কি, সমবায়। তখন কি হচ্ছে, আমরা কিন্তু এবারে কর্ণ ইন্দ্রিয়ে চলে গেলাম, কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের সংযোগ ঘটছে, তখন যে সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তখন তাকে বলছে সমবায় সন্নিকর্ষ। মানে শব্দের জ্ঞানের জন্য যে সন্নিকর্ষ হচ্ছে তাকে সমবায়। এবারে হলো সমবেত সমবেত সমবায়। সমবেত সমবায়, শব্দেরও জাতি বা ধর্ম আছে, শব্দত্ব, সেই শব্দত্ব জ্ঞানের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে কি, সমবেত সমবায়। শব্দত্ব যখন সেই শব্দের যে জাতি বা ধর্ম তার জ্ঞানের জন্য আমাদের যে সন্নিকর্ষ হচ্ছে তখন তাকে বলছে কি, সমবেত সমবায়। এবারে হলো বিশেষণ বিশেষ্য বিশেষণ বিশেষ্য ভাব। এইবারে বিশেষণ বিশেষ্য ভাব, আমরা যখন কোনো ঘরে দেখলাম যে একটা জামা আছে, তারপর দিন তোমরা পরের দিনই চিৎকার চেঁচামেচি করো, মা এই জামাটা কেন পাচ্ছি না, এটা তোমাদের হয়, স্কুল ড্রেসটা পাচ্ছি না কেন, এই তো ঘরে আমি রেখেছিলাম আগের দিন, আজকে কেন স্কুল ড্রেসটা নেই। তখন কি, তুমি আগের দিন দেখলে স্কুল ড্রেসটা তুমি ওই ঘরেই রেখেছো, পরের দিন সেটা তুমি দেখতে পাচ্ছ না, তাহলে কি হলো, তার অভাবটা তুমি দেখলে। আমরা এতদিন জেনে এসেছি কি, অভাব মানে দেখা যায় না, অভাব, তার অভাব আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ফিলোসফিতে অভাবটাও আমাদের অনুভব করতে হয়, যে আমি আগের দিন জামাটা স্কুল ড্রেসটা এই ঘরে রেখে গেলাম, পরের দিন দেখছি স্কুল ড্রেসটা ওই ঘরে নেই, তাহলে কি হচ্ছে, তার অভাব প্রত্যক্ষ করছি,
তাহলে অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে কি বলছে? বিশেষণ বিশেষ্য ভাব। তাহলে অভাবটা অনুভব করার জন্য বা প্রত্যক্ষ করার জন্য যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বিশেষণ বিশেষ্য ভাব। তাহলে সন্নিকর্ষ বলতে গেলে আমাদের আগে দুভাগে ভাগ করতে হবে, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষকে আবার 6 ভাগে ভাগ করতে হবে, সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাব। এবার সংযোগটা কি হচ্ছে? আমরা কোনো দ্রব্যকে প্রত্যক্ষের জন্য যে সন্নিকর্ষ হচ্ছে বা দ্রব্যের জ্ঞান অর্জনের জন্য যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে সংযোগ সন্নিকর্ষ। এবার সংযুক্ত সমবায় হলো কোনো দ্রব্যের রূপ প্রত্যক্ষের ক্ষেত্রে যে আমরা যে সন্নিকর্ষ হচ্ছে তাকে সংযুক্ত সমবায় বলছে। এবার সংযুক্ত সমবেত সমবায় হচ্ছে রূপত্ব, রূপের একটা জাতি বা ধর্ম থাকে রূপত্ব, সেই রূপত্ব জ্ঞানের জন্য আমাদের যে সন্নিকর্ষ হচ্ছে তাকে কি বলছে? সংযুক্ত সমবেত সমবায়। এবার সমবায় শব্দ, শব্দ যে আমরা শুনতে পাচ্ছি তারও তো একটা আমাদের বিষয়ের সঙ্গে অর্থের মানে কর্ণের সঙ্গে সেই শব্দ যেটা বলছে তার সঙ্গে তো একটা সন্নিকর্ষ হচ্ছে, তবেই তো আমরা শব্দটা শুনতে পাচ্ছি। তখন যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে সমবায়। শব্দেরও কিন্তু জাতি বা ধর্ম আছে, শব্দত্ব। এই শব্দত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে সমবেত সমবায় বলে। বিশেষণ বিশেষ্য ভাব কোনো অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে, মানে আমি এক্ষুনি বলে দিলাম যে ঘরে এই জিনিসটা দেখলাম তারপর দিন ওটা নেই, সেটা হলো অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে কি? বিশেষণ বিশেষ্য ভাব। এটা ভালো করে মাথায় রাখবে, যে পয়েন্টস করে 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 লিখবে, বাড়িতে নিজেরা লিখবে, শুধু পড়লে হবে না, পড়ে তোমরা নিজেরা পয়েন্টস করবে, করে আস্তে আস্তে লিখবে, বুঝে বুঝে লিখবে। শুধু বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যেটা বুঝলে সেটাই পরীক্ষার খাতায় লিখবে, নিজের ভাষাতে লিখলেও হবে। অনেকে ভাবে দর্শন তো খুব শক্ত সাবজেক্ট, অনেকেরই ধারণা, তারা একদম মুখস্থ করে যায়। না, মুখস্থ করতে হবে না, তোমরা যেটা বুঝবে পড়বে, বোঝা যেটা বুঝবে সেটাই তোমরা লিখে আসবে খাতায়, তাতেও দেখবে তোমরা ভালোই নাম্বার পাবে, মুখস্থ করার কোনো দরকার নেই। এবারে আমি চলে যাচ্ছি অলৌকিক সন্নিকর্ষে। অলৌকিক সন্নিকর্ষ আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অলৌকিক সন্নিকর্ষ আমরা অলৌকিক সন্নিকর্ষ আমরা 3 ভাগে ভাগ করতে পারছি, যেমন সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ আর যোগজ। এটা কিন্তু প্রত্যক্ষের সঙ্গে মিল আছে। যেমন লৌকিক সন্নিকর্ষ কিন্তু লৌকিক প্রত্যক্ষের সঙ্গে মিল নেই, সবটাই আলাদা। ওখানে আমরা বাহ্য, মানস, সবিকল্প, নির্বিকল্প এইগুলো পড়েছি, কিন্তু লৌকিক সন্নিকর্ষ একেবারেই আলাদা, সমবায়, সমবেত সমবায় এইগুলো পড়ছি। কিন্তু অলৌকিক প্রত্যক্ষও যা শ্রেণীবিভাগ, অলৌকিক সন্নিকর্ষেরও তাই শ্রেণীবিভাগ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ তখন খালি সন্নিকর্ষ লিখবে, প্রত্যক্ষের ক্ষেত্রে এটা সব ভুল করবে না, প্রত্যক্ষের ক্ষেত্রে লিখবে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ। আর অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে লিখবে তোমরা কি? সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, যোগজ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ মানে আমরা যেটা বললাম একটু আগে, প্রত্যক্ষের মতনই একটু আলাদা, যে সামান্য যে ধর্ম, যেমন মানুষের মনুষ্যত্ব আছে, সামান্য ধর্ম প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তাকে বলছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। তাহলে কি হলো? সামান্য লক্ষণ প্রত্যক্ষের, সামান্য মানে সামান্য ধর্ম যেটা হলো মনুষ্যত্ব, এটার প্রত্যক্ষের, মনুষ্যত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে, এটা তো অলৌকিক প্রত্যক্ষ, এটা কিন্তু লৌকিক প্রত্যক্ষ নয়। সামান্য এই যে মনুষ্যত্ব, এটা অলৌকিক প্রত্যক্ষ, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা অলৌকিকভাবে আমরা জানতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এই সামান্য ধর্মের মাধ্যমে যে আমরা জ্ঞান অর্জন করছি সেটাকে হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এবার সামান্য লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। এবার হলো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। বারবার একই কথা বলছি, এরা কিন্তু
একই, এই যে অলৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক সন্নিকর্ষ কিন্তু এক, খালি জিনিসটা আলাদা লিখবে, অলৌকিক প্রত্যক্ষ না লিখে অলৌকিক সন্নিকর্ষ, এখানে সামান্য লক্ষণ প্রত্যক্ষ না লিখে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ। জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ হলো জ্ঞান ও বিষয়ের মানে সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলে। জ্ঞানলক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলছে অলৌকিক সন্নিকর্ষ। যেমন আমি একটু আগে উদাহরণটা দিয়েছিলাম যে একখণ্ড যদি পাথরকে আমরা বলি, একখণ্ড পাথর বা লোহাকে আমরা বলতে পারি যে খুব শক্ত, পাথরও আমরা বলতে পারি, একখণ্ড পাথরকে দেখতে বলতে পারি যে খুব শক্ত, খুব কঠিন, এটাও হলো কিন্তু এটা জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। এবার এর ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে, বারবার বলছি লৌকিক সন্নিকর্ষ নয়, এটা অলৌকিক সন্নিকর্ষ, এটাকে কি বলছে? জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ। এবার যেটা হলো যোগজ সন্নিকর্ষ, এবারে যোগজ সন্নিকর্ষ, এই যে আমরা বললাম মানে মহাপুরুষরা, যোগী মানুষরা অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু বলে দিতে পারে, তার জন্য যে সন্নিকর্ষের দরকার পড়ছে তাকে কি বলছে? যোগজ সন্নিকর্ষ। এটা মানে যোগজ প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে তাকে কি বলছে? যোগজ সন্নিকর্ষ। তাহলে আমি সন্নিকর্ষকে দুভাগে ভাগ করতে পারি, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষকে আবার 6 ভাগে ভাগ করতে পারছি, সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাব। অলৌকিক সন্নিকর্ষকে 3 ভাগে ভাগ করতে পারছি, সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ, যোগজ সন্নিকর্ষ। এই যে প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু লৌকিক প্রত্যক্ষ লিখব আর অলৌকিক প্রত্যক্ষ লিখব, সন্নিকর্ষের সময় কিন্তু লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ, তখন কিন্তু লিখে দেবে না যে সন্নিকর্ষের বিভাগ করতে দিল লৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ, আবার অলৌকিকটা যেহেতু প্রত্যক্ষের সঙ্গে মিল আছে উনি সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ, তাহলে কিন্তু কেটে দেবে, তখন তোমাকে লিখতে হবে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ, যোগজ সন্নিকর্ষ। আর লৌকিক সন্নিকর্ষতে বিভাগগুলো প্রত্যক্ষের সঙ্গে এক নয়, আলাদা, সেটা তোমাদের ভুল হবে না। কিন্তু অলৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক সন্নিকর্ষের মধ্যে এটাই ভুল হতে পারে, অলৌকিক সন্নিকর্ষ দিল তোমরা অলৌকিক প্রত্যক্ষ লিখে দিলে, যেহেতু তাদের বিভাগগুলো এক। কিন্তু এটা ভালো করে প্রশ্নটা খেয়াল রাখবে, খেয়াল করে এটা লিখবে। আচ্ছা, আমার আজকে এই প্রশ্নগুলো হয়ে গেল, আমি দু একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। একদমই। হ্যাঁ, আমি নতুন পেজ দিয়ে দিচ্ছি আপনাকে, আচ্ছা, আপনি শুরু করুন, পেজ হ্যাঁ। দিয়ে দিচ্ছি। একদমই তাই ম্যাম, যে দিকটা তুলে ধরলেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্স, কারণ যে সাবজেক্টের মধ্যে যে প্রশ্নের মধ্যে কনফিউশন হয়ে যেতে পারে, ম্যাম কিন্তু আগে থেকেই বলে দিলেন যে এই প্রশ্নের বদলে তোমরা এটা কিন্তু ভাবতে পারো এবং লিখে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হতে পারে, কারণ তোমরা পড়ে যাচ্ছ, বিষয়টা জানো, কিন্তু কনফিউশনের জন্য তোমরা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং নাম্বারটা আসছে না, নাম্বারটা কাটা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা খুব সতর্ক থাকতে হবে, এবং সতর্ক তখনই হওয়া যাবে যখন বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত হবে তোমরা, বিষয়টি সম্পর্কে পুরোটা জ্ঞান সঞ্চয় করবে এবং পড়াশোনাটা টাইম মাফিক করবে এবং লাগাতার তোমরা কিন্তু সেটা রিভাইজ বারে বারে করবে, তবে কিন্তু মনে থাকবে। এবং একটা দিক, স্কুল বা টিউশনে যেভাবে পড়াশোনা তোমরা করে এসেছো এতদিন, তোমাদের যেভাবে তো রোজ নামচা ছিল আমরা বলতে পারি, তো সেই জায়গা থেকে তোমরা অনেকটাই দূরে সরে গিয়েছো। কিন্তু এটাও টিউশনের মতো, এটাও তুমি ভাবতে পারো তোমার সামনে শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন, তাহলে কিন্তু জিনিসটা আরও সহজ হবে। ম্যাম যেটা বুঝিয়ে দিলেন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই সরাসরি ফোন করতে পারো, কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার জায়গা নেই এখানে, দ্বিধা ছাড়া দ্বিধাহীনভাবে তোমরা ফোন করতে পারো। এবং তোমরা তো জানো যে পরবর্তীতে তোমরা অনুষ্ঠানটা আরও একবার দেখতে পারো, সেই সুযোগ কিন্তু রয়েছে, আরও একবার নয় অসংখ্যবার তোমরা দেখতে পারো। আমরা অবশ্যই আলোচনায় থাকবো এবং ম্যাম যে প্রশ্নগুলি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবেন বলছিলেন, একদম আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে, আমরা সেই বিষয়ে ধ্যান দেব। আচ্ছা, এই যে প্রত্যক্ষের পুরো চ্যাপ্টারটা পড়লে, আমি তো সবটা পড়াতে পারলাম না কারণ অতটা সময় আমাদের কাছে নেই, যদি আশা করি আবার আসি তাহলে আমি আবার বোঝাবো। যেটুকুনি পড়িয়েছি তার মধ্যে আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে, যেমন সবিকল্পক প্রত্যক্ষ আর নির্বিকল্পক প্রত্যক্ষের শ্রেণীবিভাগ
এটা তো তোমরা পড়লে, এটা লৌকিক প্রত্যক্ষের যে বাহ্য প্রত্যক্ষের যে তিনটে ভাগ করলাম, নির্বিকল্পক, সবিকল্প, প্রত্যবিজ্ঞা। এছাড়া আলাদা দিতে পারে যে নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষের করো, পার্থক্যটা তোমরা বুঝিয়ে দাও, এটাও তোমাদের আসতে পারে। নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। তোমরা নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বললো? আমি বললাম কি, যেখানে শুধু অস্তিত্বের জ্ঞান হয়, সেটা তোমরা লিখবে। নির্বিকল্প প্রত্যক্ষে শুধুমাত্র অস্তিত্বের জ্ঞান হয়। সবিকল্পক প্রত্যক্ষে তার কি হচ্ছে, তার অস্তিত্বে, তার স্বরূপের জ্ঞান হয়। এটা তোমরা যখন কাকে বলতে গেলেই তোমরা কিন্তু লিখতে পারবে। তারপরে নির্বিকল্পক প্রত্যক্ষে কোনো গুণের পরিচয় আমরা পাই না, কারণ আমরা তো শুধু অস্তিত্ব, উপস্থিতিটা বুঝতে পারছি। ঘরের সামনে দিয়ে যাচ্ছি, কিছু যেন একটা আছে, তাহলে আমরা তার গুণটা দেখব কি করে? তাহলে নির্বিকল্প প্রত্যক্ষে আমার কোনো গুণের জ্ঞান হয় না। সবিকল্পক প্রত্যক্ষে কিন্তু আমাদের গুণের জ্ঞান হয়। আর সবসময় মাথায় রাখবে যে প্রত্যক্ষের ক্ষেত্রে আগে নির্বিকল্পক প্রত্যক্ষ হয়, তারপরে সবিকল্পক প্রত্যক্ষ হয়। তাহলে আমাদের এই পার্থক্যও কিন্তু দিতে পারে, নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো। তোমরা যেটা পড়লে সেটাই লিখবে, যে নির্বিকল্পক প্রত্যক্ষে আমাদের অস্তিত্বের জ্ঞান হয়, সবিকল্পক প্রত্যক্ষে তার স্বরূপের জ্ঞান হয়। নির্বিকল্পক প্রত্যক্ষে আমাদের কোনো গুণের পরিচয় আমরা পাই না, সবিকল্পক প্রত্যক্ষে আমরা কি পাচ্ছি, তার গুণের, যে বস্তুটাকে আমরা দেখছি তার গুণের পরিচয় পাচ্ছি। নির্বিকল্পক প্রত্যক্ষ হলো সবসময় আগে হবে, আর সবিকল্পক প্রত্যক্ষ হলো নির্বিকল্পক প্রত্যক্ষের পরে হবে। এটাই হলো সবিকল্পক আর নির্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। এছাড়াও অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যেমন মহর্ষি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, তখন তোমরা লিখলে মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। বা নৈয়ায়িকরা কি বলেছে, নৈয়ায়িকরা ইন্দ্রিয়ের লক্ষণ বলতে গিয়ে কি বলেছে, 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, তখন তোমরা ওইটাই লিখবে। 1 নম্বরে যদি আসে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজন্যং জ্ঞানং প্রত্যক্ষম, এটা লিখে দিলেই হবে। আর যদি বলে মহর্ষি গৌতম যে আমাদের প্রত্যক্ষ কাকে বলে, কি বলেছেন, বললে যদি 1 নম্বরের আসে, তখন ওইটা লিখে দেবে, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী, ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। তখন কিন্তু বড় করে এই যেভাবে বোঝালাম সেভাবে লেখার দরকার নেই। যদি 1 নম্বরের থাকে, নৈয়ায়িকরা কাকে বলে সেটা কিন্তু আলাদা লিখবে। নৈয়ায়িকরা কাকে বলে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষং জন্যং জ্ঞানং প্রত্যক্ষম, নৈয়ায়িকরা বলছে। আর মহর্ষি গৌতম কি বলছেন, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী, ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। এগুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে, বা ছোট ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে অব্যভিচারী কথার অর্থ বলো, এটাও কিন্তু আসতে পারে, অব্যভিচারী কথার অর্থ বলো। তখন তোমরা কি লিখবে, শুধু এইটুকুনি লিখবে যে যে প্রত্যক্ষে বিষয়ের অনুরূপ জ্ঞান হতে হবে, বিষয়ের অনুরূপ। যেমন আমি বললাম, দড়িকে দড়ি বলেই মনে করতে হবে। দড়িকে যদি আমি সাপ বলে মনে করি, তখন কিন্তু সেটা হবে না, সেটা কি হয়ে গেল, ব্যভিচারী জ্ঞান হয়ে গেল। ব্যভিচারী, দড়িকে যদি আমি সাপ বলে মনে করি, তখন সেটাকে ব্যভিচারী বলতে হবে। আর অব্যভিচারী হলো বিষয়ের অনুরূপ জ্ঞান। আবার বলতে পারে অব্যাপদেশ্য শব্দটির অর্থ কি, তখন তোমরা বলবে অব্যাপদেশ্য শব্দটির অর্থ হলো অশব্দ, যেটা শব্দের মাধ্যমে বোঝা যায় না। বলো তো, আমি তো এতক্ষণ পড়ালাম প্রত্যক্ষ, যদি বলে অব্যাপদেশ্য একটি, তোমরা কাকে বলে বা অর্থ বলো, আর কোনো একটা প্রত্যক্ষের নাম বলো যেটা অব্যাপদেশ্য। বলো তো, আমি তো নির্বিকল্পক পড়ালাম, সবিকল্পক পড়ালাম, অব্যাপদেশ্য পড়ালাম, তাহলে এইটা হলো কি অব্যাপদেশ্য কোন প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষ। অব্যাপদেশ্য আমি কি বলেছি, অশব্দ, যেটা শব্দের দ্বারা বোঝানো যায় না, শুধু তার অস্তিত্ব উপস্থিতিটা বুঝতে পারি। আর কিন্তু নির্বিকল্পেও তাই বলেছি, শুধু কি আমরা উপস্থিতিটা বুঝতে পারি। তাহলে অব্যাপদেশ্য কিন্তু নির্বিকল্পক প্রত্যক্ষ, ওটা কিন্তু সবিকল্পক প্রত্যক্ষ না। কারণ আমরা কেন বলছি, প্রথম যখন আমরা প্রত্যক্ষ করি তখন খালি উপস্থিতিটাই দেখি, সেই জন্য মহর্ষি গৌতম বলেছে অব্যাপদেশ্য কথাটা, কারণ তার উপস্থিতিটা আগে প্রত্যক্ষ করি, তারপর তো তার স্বরূপটা দেখব। তাহলে অব্যাপদেশ্য হলো কিন্তু নির্বিকল্পক প্রত্যক্ষ, আর ব্যবসায়াত্মক হলো নিশ্চয়াত্মক জ্ঞান।
যেটা নিশ্চিত হতে হবে, যেটা সবাই মেনে নেবে। তুমি মানবে বা আমি মানবো না সেটা কিন্তু আমাদের যথার্থ জ্ঞান নয়। প্রমাণ মানে কি? আর প্রমাণ আর প্রমা, প্রমা হলো কি? যথার্থ জ্ঞান। প্রমা ভালো করে মাথায় রাখবে, প্রমা হলো যথার্থ জ্ঞান, আর প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়। প্রমা হলো যথার্থ জ্ঞান, প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়, তাকে বলছে প্রমাণ। আর ন্যায় দার্শনিকরা কিন্তু প্রমাণ 4 প্রকার স্বীকার করেছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আজকে শুধু আমরা প্রত্যক্ষটা নিয়ে পড়লাম, কিন্তু ন্যায় দার্শনিকরা 4 প্রকার প্রমাণ স্বীকার করেছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। তাহলে প্রমা, এটা ভালো করে রাখবে, প্রমা হলো যথার্থ জ্ঞান, প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায় হলো প্রমাণ। প্রমাণ তাহলে 4 প্রকার। প্রত্যক্ষ, নৈয়ায়িকরা স্বীকার করেছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আজকে আমরা প্রত্যক্ষটাই পড়লাম। আর কি পড়ো? একদমই, আমাদের হাতে আরও বেশ খানিকটা সময় রয়েছে, প্রায় আমরা পাবো 3 মিনিটের মতো আমাদের কাছে সময় রয়েছে, আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, কারণ ফিলোজফিটা একাদশ শ্রেণী তো এমনই, ওরা নতুন সাবজেক্ট একদম, মানে যতটাই আলোচনা করব মনে হচ্ছে যে কিছুটাই আমি বোঝাতে পারছি না, একেবারে এবং বেশ নতুন। কয়েকবার হ্যাঁ। রিভাইজ দিতে হবে, বেশ কয়েকবার পড়াশোনা করতে হবে, এবং লাগাতার পড়াশোনার পর কিন্তু তোমরা সাবজেক্টটা বুঝতে পারবে। আমিও এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। আমরাও যখন ক্লাস 11-এ উঠেছিলাম, আমরা টিউশনে যেতাম, স্কুলে পড়তাম, তাও মাথায় ঢুকতো না, তারপর বাড়িতে পড়তাম। এই লাগাতার পড়াশোনার মধ্য দিয়েই কিন্তু জিনিসটা বুঝতে পারবে। খুব সহজ বিষয়। জীবনের সঙ্গে তোমরা যদি যোগসূত্র করতে পারো, প্রাত্যহিক জীবনের সঙ্গে তোমরা যদি যোগসূত্র করতে পারো নিজের জীবনের সঙ্গে, তাহলে আরও সহজ হবে এই আপনার দর্শন সাবজেক্টটা। এটা কিন্তু বুঝতে হবে। তোমরা বলছি কি এগুলো ভালো করে পড়বে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ঠিক করে দেখে নেবে। বড় প্রশ্ন হলে বড় করে লিখবে, ছোট প্রশ্ন হলে 1 নম্বরের প্রশ্ন থাকলো 1 নম্বরের মতন লিখে একটু ভালো করে বুঝিয়ে লিখবে। যেমন অনেকে প্রমা আর প্রমাণ এই দুটো ঠিক করে লিখতে পারে না। হ্যাঁ, প্রমা হলো যথার্থ জ্ঞান আর প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়। তাহলে প্রত্যেকের শ্রেণীবিভাগও বলছি। প্রত্যেকের শ্রেণীবিভাগ তোমরা মনে রাখবে যে লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষকে আবার 2 ভাগে, বাহ্য আর মানস। বাহ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়: নির্বিকল্প, সবিকল্প, প্রত্যভিজ্ঞা। বাহ্য প্রত্যক্ষ হলো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞান লাভ করছি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর মানস হলো আমাদের মন, মন দিয়ে যেটা আমরা অনুভব করছি, ভালোবাসা, সুখ, দুঃখ, এইগুলো হলো মানস প্রত্যক্ষ। আর অলৌকিক প্রত্যক্ষ কিন্তু আমাদের সরাসরি হচ্ছে না, কখনোই সরাসরি হচ্ছে না, এটা অলৌকিকভাবেই হচ্ছে, পরোক্ষভাবে আমরা প্রত্যক্ষ করছি। সেখানে তাকে আমরা বলছি সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ আর যোগজ প্রত্যক্ষ। এইগুলো মাথায় ভালো করে রাখবে। আর সন্নিকর্ষ তো আমি বলে দিলাম, সন্নিকর্ষ হলো লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষকে আমরা 6 ভাগে ভাগ করতে পারছি। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার এবং তাদের উদাহরণ সহ আলোচনা করো, এটা কিন্তু বারবারই দিয়েছে পরীক্ষায়, এবং পরীক্ষায় এগুলো কিন্তু দিতে পারে। লৌকিক সন্নিকর্ষটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হতে পারে। আবার প্রত্যক্ষের মধ্যেও যেটা বলছি আমি, নির্বিকল্প, সবিকল্প প্রত্যক্ষের শ্রেণী বিভাগ করো, ওটাও আসতে পারে। আর প্রত্যভিজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ যেহেতু তোমাদের একেবারে একদম আমাদের আজকে হাতে সময় একদম শেষ আমরা দেখতে পাচ্ছি, এবং এই সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন হয়তো হয়নি পড়াশোনার সময়, তো সেটাই আমাদের ধরে নিতে হবে, কারণ তোমরা কেউ ফোন করোনি। এবং যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু আরও একবার এই যে পড়াশোনাটা হলো সেই ভিডিও ক্লিপটা কিন্তু তোমরা আরও একবার দেখে নিতে পারো আমাদের সামাজিক মাধ্যম থেকে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং টিভির ওপরে যারা এতক্ষণ ক্লাস করছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।